আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিন তোমর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করবে ইসি। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জামায়াত ইসলামী ও এনসিপি সহ ৭টি দল আর দুপুরের পর বিএনপি সহ ৬টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। ৩০ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল না করলে মৃত্যুদণ্ডই ভোগ করতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাজার পরোয়ানা পাঠানো হবে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অবশ্য ভারতের সদিচ্ছা ছাড়া তাকে আনা সম্ভব নয় বলেও মনে করেন ব্যারিস্টার ওমর ফারুক। জিএম মাহমুদের রিপোর্ট। ক্ষমতায় টিকে থাকতে ২৪ জুলাই আগস্টে প্রায় ১৫০০ মানুষকে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীনরা। আহত হয় ২০,০০০-এর বেশি। এ হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আইনে সাজা থেকে বাঁচতে তারা আপিল করতে ৩০ দিন সময় পাবেন বলে জানালেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। আপিলের সময় পার হয়ে গেলে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগই থাকবে বলে জানান ব্যারিস্টার ওমর ফারুক। পরবর্তীতে উনি একটা সুযোগ আছে মার্সি প্রেসিডেন্টের, এই ক্ষেত্রে অনেক দূর হবে, কারণ মার্সি 49 আর্টিকেলটা এখন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ওখানে বলা আছে প্রেসিডেন্ট যাকে তাকে ক্ষমা করতে পারবে না। দণ্ডিত পলাতকদের দেশে আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। তবে ভারত সরকার না চাইলে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন এ আইনজীবী। ইন্টারপোলের ইটসেলফ হাত পা নাই বা কিছু নাই যে একজনকে ধরে নিয়ে আসবে। ইন্ডিয়ার সাথে কূটনীতিক দেন দরবার করে প্রেশার ক্রিয়েট করে যদি না আনা যায় তাহলে অন্য কোনো প্রক্রিয়া খুব দুরূহ হবে। এদিকে রায় ঘোষণার পর অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাকে দেশে এসে আপিল করার আহ্বান জানান প্রসিকিউটর তামিম। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। রাজধানীতে গত ১০ মাসে বিভিন্ন কারণে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই তথ্য দেন ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। সর্বশেষ কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, পূর্বশত্রুতা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুন হয়ে থাকতে পারে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সাদিয়া কানিজের রিপোর্ট। মাস্ক ও হেলমেটধারী ৩ ব্যক্তি সোমবার রাতে রাজধানীর পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে গুলি করে হত্যা করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যাকারীরা তার মাথা, বুক ও পিঠে ৭ রাউন্ড গুলি করে। ৭-৮ বছর আগে ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে একটা ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। সুরতহাল রিপোর্টে শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়ার তথ্য এসেছে। ২০১৪ সালেও একবার হত্যা চেষ্টার শিকার হন কিবরিয়া। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নেয়ার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। আমরা জানি না এই পর্যন্ত, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের নিজের বাড়ি দিয়া আজকে 15 কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পেছনে প্রকৃত কারণ কি সেটা জানার চেষ্টা আমরা করছি। ইতিমধ্যে এই ঘটনায় একজন আটক হয়েছে, যদিও এখনো মামলা রুজু হয় নাই। আমরা সম্ভাব্য সব বিষয়গুলো খতিয়ে দেখছি এবং আশা করি পূর্ববর্তী সময়ে যেসব ঘটনা আমরা যেভাবে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
এর আগে চলতি মাসের শুরুতে সূত্রাপুরে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। নির্বাচনের আগে পরপর এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মানুষের মধ্যে। গত 10 মাসে কেবল রাজধানীতেই খুন হয়েছে 198 জন। পুলিশের মতে এসব বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাগুলোর সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না, আমরা মনে করি না। ঢাকা মহানগরীর গত 10 বছরের অপরাধ তথ্য যদি আপনি পর্যালোচনা করলেন, এই সংখ্যাগুলো কিন্তু ওরকম উদ্বেগজনক কোনো কিছু নয়। নির্বাচনে এসব ঘটনা প্রভাব ফেলবে না মন্তব্য করে পুলিশের এ কর্মকর্তা বলেন, অপরাধ ঠেকাতে সবসময়ই সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 12:20 আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনের 3 তলায় অবস্থিত এম আকবর টেইলার্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয় বলে জানান ফায়ার সার্ভিসের দক্ষিণ জোন কমান্ডার ফয়সালুর রহমান। বলেন, ভবনের বেশ কয়েকটি তলায় অরক্ষিত বৈদ্যুতিক তার রয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ, এম আকবর টেইলার্স। এটা আনুমানিক 30 ফিট বাই 15 ফিট আয়তনের একটা শোরুম ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হতো দোকানটার মধ্যে, আমি যতটুকু খবর পেলাম। ইভেন উপরে 4 তলা, 5 তলা, 6 তলায় আপনারা খেয়াল করলে দেখবেন, এবং ওই 3 তলাতেও দেখবেন যে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে। বিদ্যুতের কেবলগুলো আসলে কেবল ট্রের মাধ্যমে ঘোষানো রাখার কথা, কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি। কৃষকরা যখন ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও 1 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির অনুমতি দেয় দেশীয় বাজারে ধানের দামে নেমেছে ধস। ভরা মৌসুমের শুরুতে এ আমদানির ফলে প্রান্তিক কৃষকরা বঞ্চিত হচ্ছেন ফসলের ন্যায্য মূল্য থেকে। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাজার স্থিতিশীলতায় ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার, যেখানে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এমন সিদ্ধান্তে আমদানিকারকরা উৎসাহিত হলেও কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে দিনাজপুরের কৃষকদের। কারণ বছরের এ সময় আমন ধানের ফলন ঘরে তোলার প্রস্তুতি নেন কৃষকরা। আমার 1 বিঘা জমি আবাদ করতে আমার নিম্নে 10 থেকে 11,000 টাকা খরচই পড়তেছে। আবাদ করে পত্তা নাই, আর এই ফসল ধানের দামও নাই। এখন এই বেচা কিনা করে কিভাবে চলবো? তাহলে আমরা কৃষকেরা আমরা বাঁচবো কিভাবে? চলতি বছরের 12 আগস্ট ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। চাল খালাসপূর্বক সব ধরনের সহযোগিতা করছেন কাস্টমস কর্তৃপক্ষ। চালের বাজার যাতে সঠিক থাকে বা বাজারে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হিলি স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে চাল পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের ব্যবস্থা গ্রহণ। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের সব ধরনেরই পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের কৃষি অফিসের মাধ্যমে প্রতিনিয়ত আসলে কৃষক ভাইরা আসছেন এবং পরামর্শ গ্রহণ করছেন। কৃষকরা যদি তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম না পান, তবে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর আগামী মৌসুমে ধান চাষে আগ্রহ হারাবেন মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে 1 লাখ মেট্রিক টন চাল আমদানি নিয়ে কি বলছেন প্রান্তিক কৃষকরা? তাতে কি বাজারে দাম কমবে? জি ফারহিনা, আপনি যেমনটি বলছেন, যেহেতু ভারত থেকে এই ভরা মৌসুমে চাল আমদানি করা হচ্ছে, যার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বাজারগুলোতে কিন্তু অনেকটা দাম কমে গেছে। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখেছি যে এখানে যে ধান, যারা আমন ধান বিক্রি করছে এবং ক্রয় করছে যারা, সেসব আড়তে আমি খোঁজ নিয়ে দেখেছি প্রকারভেদে ধান 1100 থেকে 1200 টাকা মন পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ এইসব ধান কিন্তু গত বছর দেখেছিলাম যে 1400-1500 টাকা মন পর্যন্ত বিক্রি হয়েছিল, যার জন্য কিন্তু কৃষকদের কপালে কিন্তু একটি চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ এই যে 1 বিঘা জমি চাষাবাদ করতে তাদের প্রায়
11 থেকে 12,000 টাকা কিন্তু খরচ পড়ে যাচ্ছে, সেই সব খরচ কিন্তু তারা তুলতে পারবে না, অর্থাৎ সমান সমান হবে এমনটি কিন্তু তারা বলছে। যার জন্য এই ভরা মৌসুমে ভারত থেকে যেসব চাল আমদানি অনুমতি দিয়েছে সব চাল আমদানি যেন আর না করা হয় এমনটি কিন্তু তারা অনুরোধ জানিয়েছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, ভারত থেকে কিন্তু চলতি বছরের 12 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় 2,04,000 মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে। এসব চাল কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, যার জন্য কিন্তু অনেকটাই দাম কিন্তু কমে গেছে। অর্থাৎ সাধারণ মানুষদের, অর্থাৎ গরিব নিম্ন শ্রেণীর মানুষের কিছুটা সুবিধা হলে কিন্তু কৃষকরা কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, কারণ তারা ন্যায্য দাম পাচ্ছে না। আমি কিছুক্ষণ আগে হিলির যে পাইকারি বাজার রয়েছে, অর্থাৎ চালের যে বাজার রয়েছে, সেখানে আমি খোঁজ দিয়ে দেখেছি এখানে কেজি প্রতি 5 থেকে 6 টাকা কিন্তু কেজি প্রতি, অর্থাৎ প্রকারভিত্তিক চালের দাম কিন্তু কমে গেছে। স্বর্ণা জাতের চাল যেটি রয়েছে সেটি এখন 48 থেকে 50 টাকা, 28 জাতের চাল 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিনিগেট আপনার 68 থেকে 70 টাকা, সম্পাঘাটারি আপনার বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকা। অর্থাৎ এইসব চাল বাজারে কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ যার জন্য কিন্তু সাধারণ মানুষরা কিছুটা স্বস্তি পাচ্ছে, কিন্তু কৃষকদের কপালে কিন্তু অনেকটাই চিন্তা ভাস। কৃষকরা আমদানির উপর যদি এইসব এখন ভরা মৌসুমে যদি আমদানির উপর সরকার যদি নির্ভরশীল হয়, সেক্ষেত্রে কৃষকরা কিন্তু অনেকটাই নিরুৎসাহিত হবে। অর্থাৎ আগামী দিনে হয়তো তারা ধান রোপণ করতে, অর্থাৎ আমন ধান বা ইরি বোরো যেটি বলা হয় সেটি কিন্তু তারা আর রোপণ করবে না। অর্থাৎ যেহেতু ক্ষতির মুখে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো কৃষক চাইবে না তারা লস করে চাষাবাদ করতে। যার জন্য সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যেন ভরা মৌসুমে যেন চাল ভারত থেকে না আমদানি করা হয়, সেক্ষেত্রে কৃষকরা যেমন লাভবান হবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চাহিদা, অর্থাৎ ধান চাষে আগ্রহ কিন্তু তাদের মধ্যে অনেকটাই বৃদ্ধি পাবে। তো ফারহিনা, এখন পর্যন্ত বলা চলে চালের আমদানি স্বাভাবিক রয়েছে, চালের অর্থাৎ ধানের দাম কিন্তু কমে গেছে, যার জন্য কৃষকরা অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে চাল আমদানি এবং ধানের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আজিজ। আগাম আমন ধান ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা। মাঠে মাঠে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধানের বাম্পার ফলন হলেও ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। তবে ধানের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রাঙ্গামালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। প্রকৃতিতে যখন হেমন্তকাল, তখন সোনালী ধানের মিষ্টি গন্ধে মেতে ওঠে গ্রামীণ বাংলার জনপদ। মাঠে মাঠে শুরু হয় আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চাষিরাও এখন ব্যস্ত সময় পার করছেন আমন ধান ঘরে তোলার কাজে। উপজেলার চরমন্তাজ, 22 দিয়া, চালিতাবুনিয়া সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়ে কৃষকদের ব্যস্ততা। কেউ কাটছেন ধান, কেউ হারভেস্টার মেশিনে করছেন মাড়াই, কেউ আবার সেই ধান বস্তায় ভরে নিয়ে যাচ্ছেন বাসাবাড়ি বা বাজারে। ভালো ফলনে মুখে হাসি ফুটলেও দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় উপজেলার ধান চাষিরা। এবছর আবহাওয়া ভালো ছিল, ধানের বাজার কম, 3% প্রায় 1.5 মণ ধান করা পড়ছে। দাম একটু ভালো না হইলে আমরা বাঁচবো কেমন তারা করা বইতে আজ 1 থেকে 1.5 মণ ধান আল্লাহ দিয়েছে। এখন চাই আমরা যে একটু দামটা একটু সরকার ভর্তুকি দিয়ে একটু বাড়াই দেয়, তাই আমরা একটু খুশি হইতাম। তবে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা জানালেন উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। আশা করছি রাঙ্গাবালী উপজেলায় বিগত বছরের ন্যায় আমনের বাম্পার ফলন হবে এবং কৃষক ন্যায্য মূল্যে বিক্রি করতে পারলে এবং কোথাও কোনো ধরনের যাতে সিন্ডিকেট তৈরি না হতে পারে সে বিষয়ে আমরা বাজারগুলো মনিটরিং করব। আমন মৌসুমে রাঙ্গাবালী উপজেলায় ধানের আবাদ হয়েছে প্রায় 29,150 হেক্টর জমিতে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 930 থেকে 970 টাকায়। সুলাইমান কবির, RTV। শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। কুড়িগ্রামে কয়েকদিন ধরে কুয়াশা না থাকলেও সন্ধ্যার পর থেকে শীত পড়ছে। উত্তরের শীতল হাওয়া এই শীতের তীব্রতা বাড়াচ্ছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা পাবনার পদ্মা তীরবর্তী জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে বাড়ছে শীত। সকাল থেকে সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেল থেকে কমতে থাকে তাপমাত্রা। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বাড়ছে। সকাল 6টায় এই জেলাতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ। এলাকাবাসী বলছে, অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া থেকে রাজপাট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বয়ে গেছে রামদিয়া রাজপাট খাল। এ খালের পানি কৃষিকাজ, গৃহস্থালী কাজ ও দৈনন্দিন ব্যবহারের ওপর নির্ভরশীল পার্শ্ববর্তী ৩ গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ। তবে ঘৃতকান্দি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে প্রভাবশালী অসীম সরকার সরকারি খালের উপরই নির্মাণ করেছেন একটি পোল্ট্রি ফার্ম। ওই ফার্মের মুরগির বর্জ্য খালে ফেলার কারণে পানি দূষণ হচ্ছে। এতে নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। এই পোল্ট্রি ঘরের জন্য আমরা এই খালের পানি নির্ভয়ে ব্যবহার করতে পারি না। কেউ কিছু বলতে গেলে পরে ভয় বলতে পারে না। জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আওয়ামী লীগের প্রভাবের কারণে এর কোনো প্রতিকার করেননি। পোল্ট্রির যত বর্জ্য আছে সব এখানে ফেলায়। এই পানিগুলো সম্পূর্ণ আমাদের খালের ভিতরে বেরোলে এইখানে মনে করেন যে যত পোলাপান নামে সবার চুলকানি, একজনের চুলকানি বাদ যায় না। অনেকবার তাকে বলছি যে তোমরা এটা কন্ট্রোল করো, বেশি এটা গুরুত্ব দেয় না। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই পোল্ট্রি ফার্মটা ভেঙে দিক। এদিকে অভিযুক্ত অসীম সরকারকে পাওয়া না গেলেও তার ভাই বেথুরি ইউনিয়ন পরিষদ সদস্য অসিত সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। খাল সরকারি করছে না, আমি দিতে না, এটা আমি ক্ষমা চাই। খাল দখলমুক্ত এবং পানি দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান এ কর্মকর্তা। হলে আমি তাহলে তাহলে সব ব্যবস্থা নেব। হ্যাঁ, ওই এলাকায় আমাকে একটা অভিযোগ দিতে বলেন, আমি পাঠায় অবশ্যই ব্যবস্থা নেব। খালটি বাঁচাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।